যদি আপনি অ্যাডমিট কার্ড দিয়ে এসআইআর এর হিয়ারিং করিয়ে থাকেন, অর্থাৎ ধরুন আপনাদের আনম্যাপড ছিল, আপনারা আনম্যাপড ভোটার, আপনারা ধরুন অ্যাডমিট কার্ড দিয়ে আপনারা এসআইআর এর হিয়ারিং করিয়েছেন, তো সেক্ষেত্রে আপনাদের নামে আরও একবার নোটিশ ইস্যু হতে পারে। এমনটা কিন্তু আমি আপনাদের কিছুদিন আগে ভিডিওতে জানিয়েছিলাম যে যেহেতু মাধ্যমিকের অ্যাডমিটটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তো সেই কারণে যারা যারা মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে এসআইআর হিয়ারিং করিয়েছে তাদের আবার হিয়ারিংয়ের নোটিশ আসতে পারে। এবং এমনটাই কিন্তু আজকে এই কথাতে সিলমোহর দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন বলেছে যে যারা যারা শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে যারা যারা এসআইআর এর হিয়ারিং করিয়েছে তাদের ফের এসআইআর এর হিয়ারিংয়ের নোটিশ আসতে চলেছে। শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নয়, জেনে রাখুন, যদি আপনারা শুধুমাত্র ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে যদি আপনারা এসআইআর এর হিয়ারিং করিয়ে থাকেন, ধরুন আপনারা আনম্যাপড ভোটার অথবা ধরুন আপনার প্রোজেনি ম্যাপিংয়ে যে কোনো কেসে হোক না কেন, যদি আপনারা হিয়ারিং করিয়ে থাকেন শুধুমাত্র ডোমিসাইল সার্টিফিকেট দেখিয়ে অথবা 2010-এর পরে ইস্যু হওয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে যদি আপনি এসআইআর এর হিয়ারিং করিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রেও আপনাদের নামে আরও একবার হিয়ারিংয়ের নোটিশ আসতে চলেছে এবং আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই আপনাদের নামে এসআইআর এর হিয়ারিংয়ের নোটিশ চলে আসবে। তো এখন ব্যাপারটি হচ্ছে যে এবার যদি আপনাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ আবার আসে, তাহলে আপনারা কি ডকুমেন্টস দেখাবেন, এই নিয়ে কি বলেছে নির্বাচন কমিশন জানাবো। তবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বন্ধুরা দেখুন, বলা হয়েছে যে এসআইআর প্রক্রিয়া বর্তমানে অনগোয়িং চলছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ যে হিয়ারিং প্রক্রিয়া অনগোয়িং চলছে, তো সেক্ষেত্রে ফার্স্ট ফেজে আনম্যাপড ভোটার যারা ছিলেন তাদের হিয়ারিংয়ের কাজ প্রায় কমপ্লিট, আজকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং যে সমস্ত জায়গাতে হয়নি 1 থেকে 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে শুরু হবে প্রোজেনি ম্যাপিংয়ের, যে সমস্ত ভোটাররা করিয়েছেন তাদের হিয়ারিংয়ের কাজ শুরু হবে। দেখুন, প্রোজেনি ম্যাপিংয়ে মূলত কাদের কাছে হিয়ারিংয়ের নোটিশ আসছে, অনেকে প্রশ্ন করেছেন যে আমার নামে কি আসবে। দেখুন, 2-3টা কেস যদি হয় তাহলে পরে আপনাদের নামে আসবে। যেমন ধরুন আপনাদের বাবার নামে ধরুন মধ্যখানে চন্দ্র ছিল, ঠিক আছে, তো ধরুন এখন চন্দ্র নেই, তো আপনি যেই আপনার বাবার যে কার্ড দিয়ে আপনি প্রোজেনি ম্যাপিং করিয়েছেন সেখানে ধরুন চন্দ্র ছিল, বর্তমানে চন্দ্র নেই, নেমের মিসম্যাচ, তাহলে সেক্ষেত্রে আপনাদের নামে হিয়ারিংয়ের নোটিশ আসবে হলো। এবং এই সমস্ত কেসে কিন্তু অলরেডি বিএলওরা আপনাদের বাড়িতে গিয়েছেন, যাওয়ার পরে আপনার থেকে একটা ডকুমেন্টস চেয়েছেন। আপনি যদি ঠিকঠাক ডকুমেন্টস দিয়ে থাকেন, শুধুমাত্র যদি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি দিয়ে থাকেন, তাহলে আপনাদের নামে ফের হিয়ারিংয়ের নোটিশ ইস্যু হবে। এবং যদি আপনি মাধ্যমিকের অ্যাডমিট ছাড়া যদি মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে থাকেন অথবা যদি আপনি কাস্ট সার্টিফিকেট দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের নামে আর হিয়ারিংয়ের নোটিশ আসবে না। তো হয়ে গেল। তো এবার যদি হয় যে ধরুন আপনারা 6-7 ভাই বোন, তো হতেই পারে অনেকে রয়েছে 6-7 ভাই বোন, তো সেক্ষেত্রে আপনাদের নামে দেখুন 5 জনের বেশি ছেলেমেয়ে থাকলে তাদের নামে হিয়ারিংয়ের নোটিশ আসছে, তো সেক্ষেত্রে আপনাদের নামে হিয়ারিংয়ের নোটিশ আসবে। কিন্তু সেক্ষেত্রে ভয় পাওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই, আপনাদের নামে হিয়ারিংয়ের নোটিশ আসবে, আপনারা যাবেন, গিয়ে জাস্ট ডকুমেন্টস দেখিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। গেল 3 নম্বর কেসে, ধরুন আপনাদের বয়স ধরুন 45-এর বেশি, কিন্তু আপনার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, আপনি আপনার বাবা অথবা মা যাকে খুশি তাকে দিয়ে আপনি প্রোজেনি ম্যাপিং করিয়েছেন, তো সেই কেসেও আপনাদের নামে হিয়ারিংয়ের নোটিশ আসবে। কারণ আপনাকে দেখাতে হবে যে আপনাদের বয়স 45 হওয়া সত্ত্বেও কী কারণে আপনাদের নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল না, সেই কারণ আপনাকে দেখাতে হবে। তো এই সমস্ত কেসে 2-3টে কেসে এখন হিয়ারিংয়ের নোটিশ আসছে, ঠিক আছে। তো এখন ব্যাপারটি হচ্ছে হিয়ারিংয়ের নোটিশ যদি আপনাদের অলরেডি হয়ে গিয়ে থাকে হিয়ারিং, এবং সেখানে যদি আপনি মাধ্যমিকের অ্যাডমিট দিয়ে যদি আপনি হিয়ারিং করিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের নামে ফের আরও একবার হিয়ারিংয়ের নোটিশ আসবে। এবং এবারও যদি আপনি গিয়ে শুধুমাত্র মাধ্যমিকের অ্যাডমিট দেখিয়ে আসেন, তাহলে কিন্তু হবে না, এবার আপনাকে অন্য ডকুমেন্টস দেখাতে হবে। কোন ডকুমেন্টস দেখাবেন সেটাই জানাবো। দেখুন, শুধুমাত্র তাই নয়, দেখুন ডোমিসাইল সার্টিফিকেট বলতে যা বোঝায়, এবং নির্বাচন কমিশনের 13টা ডকুমেন্টসের মধ্যে বলেছে যে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দা শংসাপত্র, এই দুটো না, নির্বাচন কমিশন বলছে যে এই দুটো টোটালি কমপ্লিটলি ডিফারেন্ট, ঠিক আছে। অর্থাৎ ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে আপনি যদি হিয়ারিং করিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের নামেও হিয়ারিংয়ের নোটিশ আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে, 2 নম্বর। এবং 3 নম্বরে বলা হয়েছে যে যদি ধরুন আপনি ওবিসি সার্টিফিকেট দিয়ে আপনি হিয়ারিং করিয়েছেন, এবং সেই ওবিসি সার্টিফিকেটে ধরুন 2010 সালের পরে ইস্যু করা হয়েছে, দেখুন 2টা মানে হয়, একটা হচ্ছে 2010 সালের পরে আপনি হিয়ারিং ওবিসি সার্টিফিকেট পেয়েছেন, ধরুন আপনার 2010 সালের পরে ধরুন আপনার
আপনি ওবিসি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছেন, তো সেক্ষেত্রে 2010 সালের পরেই পাবেন। কিন্তু ধরুন আপনাদের বাবা অথবা দাদা অথবা বাড়ির অন্য কারোর ওবিসি সার্টিফিকেট রয়েছে এবং সেটা 2010 সালের আগের, ঠিক আছে? তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যার কোনো কারণ নেই। কিন্তু ধরুন যে আপনাদের কাস্ট, যে কাস্টটা রয়েছে সেই কাস্টটা 2010 সালের পরে ওবিসি তালিকাভুক্ত হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি সেই ওবিসি সার্টিফিকেট দিয়ে আপনি যদি হিয়ারিংয়ে গিয়ে থাকেন বা হিয়ারিংয়ে যান বা ভবিষ্যতে যদি যান, তাহলে সেক্ষেত্রে সেই হিয়ারিং তো হবে না, অর্থাৎ সেই ডকুমেন্টস তো আপনি দেখাতে পারবেন না। এবং অলরেডি যারা যারা দেখিয়েছে তাদের ফের আরও একবার হিয়ারিংয়ের জন্য ডাকতে পারে নির্বাচন কমিশন। তো এই 3টি কেসেই তাহলে আপনাদের কী কী ডকুমেন্টস দেখাতে হবে? দেখুন, এসআইআরের জন্য কমিশন যে 13টি ডকুমেন্টস দিয়েছে, সেক্ষেত্রে আধার কার্ডের সঙ্গে আধার কার্ড দিয়ে কিন্তু আপনি ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না। আধার কার্ড শুধুমাত্র আপনার পরিচয়পত্র, ঠিক আছে? তো তাহলে যে 13টি নথির কথা বলেছে সেগুলো কি? ধরুন আপনি রাজ্য সরকারি কর্মচারী অথবা ধরুন আপনি কেন্দ্র সরকারি কর্মচারী, তাহলে রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার কর্তৃক প্রদত্ত যে আপনাদের কাছে একটা আই কার্ড রয়েছে বা যে পরিচয়পত্র রয়েছে, সেই পরিচয়পত্র দেখালে আপনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে আপনি প্রমাণ করতে পারবেন। দেখুন, যদি আপনাদের কাছে যদি আপনি পেনশনার্স হয়ে থাকেন, তাহলে তো আপনাদের কাছে পিপিও রয়েছে, তো সেই পিপিও দিয়েও আপনি এসআইআর পার করে দিতে পারবেন। দেখুন, 1987 সালের 1 জুলাইয়ের আগে যদি আপনাদের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে বা যদি কোনো এলআইসিতে কোনো পলিসি করা থাকে, অথবা ধরুন আপনাদের যদি পোস্ট অফিসের যদি বই থাকে 1987 সালের 1 জুলাইয়ের আগে, তাহলে সেক্ষেত্রে সেই কাগজ দিলেও হয়ে যাবে, আপনাকে আর অন্য কোনো কাগজ দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখুন, যদি আপনি বার্থ সার্টিফিকেট দেখাতে পারেন, তাহলে সেক্ষেত্রে তো আপনাদের আর কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। দেখুন, এরপরে আসছে হচ্ছে পাসপোর্ট। যদি আপনি পাসপোর্ট দেন তাহলেও কোনো সমস্যা নেই, কিন্তু পাসপোর্ট কত সালের ইস্যু হওয়া পাসপোর্ট? দেখুন, পাসপোর্ট যত সালের ইস্যু হওয়া হোক না কেন, সেই সময়সীমা কিন্তু দেয়নি, ঠিক আছে? অর্থাৎ পাসপোর্ট যদি গতকালকেরও ইস্যু করা হয় সেটা দিয়েও চলবে। শিক্ষাগত যোগ্যতা, সেক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিকের সার্টিফিকেট গ্রহণযোগ্য। শিক্ষাগত যোগ্যতাতে যদি আপনি মাধ্যমিকের অ্যাডমিট দেন তাহলে তো হবেই না, কারণ অ্যাডমিট যারা দিয়েছে তাদের তো আবার ডাকছে, তাদের এই ডকুমেন্টস দিতে হবে। যেহেতু আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, তো সেক্ষেত্রে যদি আপনি পাস করে থাকেন তাহলে তো আপনার সার্টিফিকেট রয়েছে, মার্কশিটের সঙ্গে সার্টিফিকেট দেয়, তো সেই সার্টিফিকেট দেখাতে হবে, অ্যাডমিটে চলবে না। তারপরে হচ্ছে ডোমিসাইল শংসাপত্র। দেখুন, ডোমিসাইল শংসাপত্র এবং রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসিন্দার শংসাপত্র দুটো আলাদা, যদি ওটা হয় তাহলে হবে। বনাধিকার শংসাপত্র যদি আপনি দেখাতে পারেন হবে। জাতিগত শংসাপত্র, এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, ওবিসি 2010 সালের আগে ইস্যু হওয়া হলো। জাতীয় নাগরিক পঞ্জিতে নাম যদি আপনাদের থাকে, এটা বিশেষ করে আসামের ক্ষেত্রে হয়েছে, কারণ আসাম ছাড়া আর কোথাও এনআরসি ভারতবর্ষে এখনও পর্যন্ত হয়নি। তো সেক্ষেত্রে যদি আপনি আসামের বাসিন্দা হয়ে থাকেন, বর্তমানে যদি আপনি পশ্চিমবঙ্গে চলে আসেন এবং সেক্ষেত্রে যদি 2010 সালের বা সেই সময়তে যখন আসামে এনআরসি হয়েছিল, তো সেই তালিকাতে যদি আপনাদের নাম থাকে বা এনআরসি সার্টিফিকেট যদি আপনাদের থাকে, তাহলে সেটা দিয়েও হয়ে যাবে, ঠিক আছে? বংশ তালিকার শংসাপত্র থাকলেও চলবে। সরকারে দেওয়া যদি কোনো জমির নথি থাকে তাহলে সেই নথি দিলেও হবে। আধার কার্ড, আপনার পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দিতে পারেন, এবং বিহারের এসআইআরের নথি। ধরুন আপনি বিহারের বাসিন্দা, ধরুন পশ্চিমবঙ্গে বর্তমানে শিফট করেছেন বা করার কথা ভাবছেন, তাহলে সেক্ষেত্রে বিহারের যে এসআইআরের নথি রয়েছে সেই নথি দিলেও হয়ে যাবে। তো এই কটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে যদি আপনার জন্ম 1987 সালের আগে হয়। যদি আপনার জন্ম 1987 সালের থেকে 2004 সালের মধ্যে হয়, তাহলে আপনার এবং আপনার বাবার অথবা আপনার মায়ের দুজনের মধ্যে যে কোনো একজনের, আপনার বাবার অথবা আপনার মায়ের। এবং যদি আপনার জন্ম 2004 সালের পরে হয়, তাহলে সেক্ষেত্রে আপনার বাবার এবং আপনার মায়ের তিনজনের এই যে ডকুমেন্টসগুলো বললাম, সেই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। এবং ধরুন যদি এমন হয় যে আপনার বাবা মায়ের মধ্যে কেউ যদি ভারতীয় নাগরিক না হয়ে থাকেন, তাহলে আপনার জন্মের সময় আপনার বাবা অথবা মা যিনি ভারতীয় নাগরিক নন, তার একটা বৈধ পাসপোর্ট এবং তার একটা বৈধ পাসপোর্টের সঙ্গে লাগবে হচ্ছে আপনার
ভিসা যে দুটো রয়েছে সেটাকে দেখাতে হবে। সেটা যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনাদের কোনো সমস্যা নেই, তাহলে ফাইনাল তালিকাতে নাম থাকবে। কিন্তু এবার কিন্তু নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে বলে দিয়েছে যে যদি তথ্যে কোনো প্রকারের ভুল থাকে অথবা যদি নির্বাচন কমিশনের যদি মনে হয় যে তথ্যে কোনো প্রকারের নির্দিষ্ট একটা সামান্যতম ভুল রয়েছে, যদি ইআরওর মনে হয় এবং ইআরও যদি মনে করে যে সেই তথ্যে ভুল রয়েছে, তাহলে পরে ইআরও তার নাম বাতিল করতে পারে এবং তার পূর্ণ অধিকার ইআরওর রয়েছে। অর্থাৎ ক্লিয়ার যে আপনাকে ডকুমেন্টস দেখাতেই হবে, না দেখালে পরে ফাইনাল ভোটার তালিকাতে আপনাদের নাম থাকবে না। তো আশা করি যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।